নতুন বছর শুরু হওয়ার আগে ভারতীয় ফুটবলের দৈন্যদশা যেমন একদিকে অব্যাহত, ঠিক তেমন অন্যদিকে ভারতীয় ফুটবলের জন্য এক দুর্দান্ত খুশির খবর বয়ে এনেছে এএফসি বা এশিয়ান ফুটবল কনফেডারেশন। তো এই মুহূর্তে একদিকে খুশির খবর, অন্যদিকে খারাপ খবর, এই দুইয়ের মাঝে পড়ে ভারতীয় ফুটবলের অবস্থা কিন্তু ভীষণ সঙ্গীন। তো চলুন আজকের এই ভিডিওতে এই খারাপ খবর এবং ভালো খবর দুটোই আমরা জেনে নেব। তো প্রথমে আসি খারাপ খবরের। খারাপ খবরটা হলো যে এই মুহূর্তে আইএসএল থেকে যেহেতু এফএসডিএল সরে গেছে, আইএসএল কবে হবে আমরা কেউ জানি না, কিন্তু এর মধ্যে আইএসএল এর সমস্ত ক্লাবগুলো এক্সেপ্ট ইস্টবেঙ্গল বাদে বাকি যে সমস্ত ক্লাবের জোট তারা একটা প্রস্তাব দিয়েছিল এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, যে বছরে 10 কোটি টাকা করে দেওয়া হবে এবং আইএসএল তথা দেশের টপ লিগের পুরো সত্ত্বটাই থাকবে ক্লাব জোটের কাছে। এমনকি এই ফুটবলের যে বিভিন্ন ম্যাচগুলো পরিচালনা করবে রেফারিরা, তাদের যাতায়াত, তাদের বেতন সবটাই দেখভাল করবে ক্লাব জোট। এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে থাকবে শুধুমাত্র ডিসিপ্লিনারি কমিটির বিভিন্ন অ্যাকশন, সেইখানে ক্লাব জোট কোনো নাক গলাবে না। তো এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল, যে আলোচনার দুই পক্ষ বসেছিল আলোচনার টেবিলে লাস্ট গভর্নিং কাউন্সিলের বৈঠকে, যেখানে রাজ্যের বিভিন্ন ফুটবল সংস্থার প্রতিনিধিরা, এআইএফএফ এর বিভিন্ন মেম্বার এবং ক্লাব জোটের দুজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল, মোহনবাগান এবং গোয়ার প্রতিনিধি। তো সেখানে প্রথমেই দুটো জিনিসে বিশেষ করে এআইএফএফ এই ক্লাব জোটের যে প্রস্তাব সেটা নাকচ করে দিয়েছে এবং সেই নাকচ করে দেওয়ার বিষয়ে দুটো মেন পয়েন্ট কিন্তু উঠে আসছে। এক হচ্ছে ক্লাব জোটগুলো এই আইএসএল বা দেশের টপ লিগের যে সত্ত্বটা সেটা তারা আজীবন রাখতে চায়, আর এই আজীবন শব্দটার উপরে কিন্তু এআইএফএফ এর আপত্তি। কারণ এআইএফএফ এর জন্য বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন যে সংবিধানটা তৈরি হয়েছে সেই সংবিধানে বলা হয়েছে দেশের টপ লিগের সত্ত্ব থাকবে এআইএফএফ এর হাতে। ফলে এই একটা দিক থেকে এআইএফএফ ক্লাব জোটের ওই প্রস্তাবটাকে নাকচ করে দিয়েছে। এবং অন্যদিকে রাজ্য সংস্থার প্রতিনিধিরাও ক্লাব জোটের এই প্রস্তাবকে নাকচ করেছে। দুটো বিষয় এখানে আছে। এক হচ্ছে যে যদি আইএসএল ক্লাবগুলো দেশের টপ লিগ পরিচালনা করে, তবে এমনও তো হতে পারে যে রাজ্যের যে সমস্ত লিগগুলো হয়, যেমন এই মুহূর্তে কেরালা সুপার লিগ হচ্ছে এবং যেটা অনেকাংশে আইএসএল এর সঙ্গে সমতুল্য কিংবা আইএসএলকেও টেক্কা দেওয়ার মতো লিগ। বাংলায় আমাদের বাংলাতে বেঙ্গল সুপার লিগ হচ্ছে, এরকম প্রত্যেকটা রাজ্যে ফুটবল লিগ হচ্ছে। এখন তাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে মনে, যে যদি রাজ্যের বিভিন্ন এই ফুটবল ক্লাবগুলো তারাও নিজেরা একত্রিত হয়ে বলে যে রাজ্যের ফুটবল সংস্থাও একই সঙ্গে ফুটবল লিগ পরিচালনা করবে, সেটা একটা প্রশ্নচিহ্নের মুখে। দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাইছে যে আইএসএল এর এই সমস্ত ক্লাবের জোট যে বার্ষিক 10 কোটি টাকা করে এআইএফএফকে দেবে বলেছিল। এখন এই 10 কোটি টাকা একটা সময় এফএসডিএল যখন আইএসএল পরিচালনা করেছে সেই পরিচালনার সময় তারা 50 কোটি টাকা করে দিয়েছে। ফলে এক ধাক্কায় যদি 40 কোটি টাকা কম হয়ে যায়, তবে এই যে 10 কোটি টাকা দিয়ে লজিক্যালি যদি চিন্তা করেন, তবে বিভিন্ন বয়স ভিত্তিক যে টুর্নামেন্টগুলো এআইএফএফ পরিচালনা করে, এই মুহূর্তে এআইএফএফ অনূর্ধ্ব 18 একটা বয়স ভিত্তিক টুর্নামেন্ট কিন্তু পরিচালনা করছে, যেখানে একজন করে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার নিযুক্ত করতে পারবে প্রত্যেকটা ক্লাব। ফলে এই সমস্ত যে বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলো এআইএফএফ পরিচালনা করে, সেইখানটায় এই টুর্নামেন্টের খরচ চালানো কিন্তু ওই 10 কোটি টাকায় সম্ভব হতে পারবে না। এটা হচ্ছে লজিক্যালি একটা চিন্তা। এবার আসি যে এআইএফএফ যে আরও একটা যে পয়েন্টটা বলেছে, সেটা হচ্ছে যে ক্লাব জোটগুলো বলেছিল যে 2025-26 যে সিজনটা হবে, যেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তো সেই ধোঁয়াশাতে এই সিজনটাই ক্লাব জোট কোনো টাকা দিতে চায় না, আর এখানে এআইএফএফ বেঁকে বসেছে। তো ফলে এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, ক্লাব জোটের প্রস্তাব তারা অলরেডি নাকচ করে দিয়েছে। তো তারপরে গভর্নিং কাউন্সিলের বৈঠকে নতুন করে তারা কিন্তু একটা কমিটি গঠন করেছে, যে কমিটিতে ক্লাব জোট তো আছেই, এআইএফএফ এর বিভিন্ন কয়েকজন মেম্বার আছে, তার সঙ্গে তারা বাংলা অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা, কেরালা এবং গোয়া এই 3 রাজ্যের ফুটবল প্রতিনিধিকে একত্রিত করে একটা 9 সদস্যের কমিটি তৈরি করেছে, যাদের কাজ হবে 22 থেকে 29 ডিসেম্বরের মধ্যে আইএসএলকে কিভাবে পরিচালনা করা যাবে, কিভাবে শুরু করা যাবে এবং কিভাবে একটা লং টার্ম রাস্তা বের করা যাবে। কারণ আইএসএল এর ক্লাব জোটগুলো যেভাবে বলেছিল যে আমরা আজীবন এই টপ লিগের সত্ত্বটা নিজেদের কাছে রাখতে চাই, কিন্তু এআইএফএফ বলেছিল যে না, 10 থেকে 15 বছর কিংবা 20 বছর পর্যন্ত রাখতে পারেন, কিন্তু আজীবন রাখা সম্ভব নয়। তো এই জায়গাটা থেকে কিভাবে এই 9 সদস্যের কমিটি আলাপ আলোচনার মাধ্যমে
29 ডিসেম্বরের মধ্যে আলোচনা করে 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে, অর্থাৎ বর্ষবরণের রাতে আমরা কিন্তু অলরেডি জেনে যাব যে ভারতীয় ফুটবলের দেশের টপ লিগ কোন পর্যায়ে যেতে চলেছে। এটা ছিল ভারতীয় ফুটবলের খারাপ তথা দৈন্যদশার খবর, যেটা সম্পর্কে আপনারা অনেকেই অবগত। তো এবারে আসি খুশির খবরে। ইউরোপ মহাদেশের যে টুর্নামেন্ট ইউরো কাপ, তার পাশাপাশি 2018 সাল থেকে উয়েফা একটা নতুন টুর্নামেন্ট শুরু করেছে। নামটা নিশ্চয়ই মনে করতে পারছেন, উয়েফা নেশনস লিগ। ঠিক একই ধাঁচে এশিয়া মহাদেশে আমাদের ফুটবল কনফেডারেশন অর্থাৎ এশিয়ান ফুটবল কনফেডারেশন একটা নতুন সেম লিগ চালু করতে চলেছে, যার নাম হবে এএফসি নেশনস লিগ। এই এএফসি নেশনস লিগ চালু করার পিছনে এএফসি যে কারণটা বলতে চাইছে, যেহেতু বছরে 5টা উইন্ডো, ফিফা উইন্ডো খোলা থাকে, মার্চ, জুন, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর। প্রত্যেকটা উইন্ডোতে 7 দিন করে স্থায়ী হয় এবং এই 7 দিনে আপনি হার্ডলি 2টো করে ম্যাচ খেলতে পারবেন, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। ফলে বিভিন্ন দলের সঙ্গে খেলতে চায় না, মানে শক্তিশালী দল দুর্বল দলের বিপক্ষে খেলতে চায় না, দুর্বল দল শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চায় না, খেলতে চায় কিন্তু পারে না। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে এই যে এএফসি নেশনস লিগ, এটা কিন্তু দুর্বল দল বলুন কিংবা শক্তিশালী দল, দুটো দলের কাছেই কিন্তু একটা দারুণ সুযোগ তৈরি হতে যাচ্ছে। এক্ষেত্রে এই এএফসি নেশনস লিগটা হবে কিন্তু ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, অর্থাৎ শক্তিশালী দল খেলবে শক্তিশালী দলের বিপক্ষে, দুর্বল দল খেলবে দুর্বল দলের বিপক্ষে। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে লাভটা কী হলো? আলটিমেটলি লাভ আছে, কারণ উয়েফা নেশনস লিগের মতোই এখানেও 4টে লিগ হবে, এ বি সি ডি, এবং এই প্রত্যেকটা লিগের যারা চ্যাম্পিয়ন দল হবে, মানে এ গ্রুপটা বাদে, তো সেই 3টে লিগের থেকে চ্যাম্পিয়ন দল কিন্তু প্রমোশন হয়ে উপরের দিকে যাবে। অন্যদিকে যারা একদম শেষে থাকবে তাদের ডিমোশন বা অবনমন হয়ে তারা নিচের সারির জায়গায় যাবে। ভাবে যখন এশিয়ার দুটো দেশ একে অপরের বিপক্ষে খেলবে, তখন সেটার ফ্রেন্ডলি ম্যাচ না হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ হবে, অর্থাৎ ওই ম্যাচগুলোতে উত্তেজনা থাকবে। ওই ম্যাচটা তাই দুটো দলই জেতার চেষ্টা করবে, কারণ জিতলে লাভ হচ্ছে ওই দলটার পয়েন্ট বাড়বে, ওই দলটার পয়েন্ট বাড়লে তারা সরাসরি এএফসির যে এলিট গ্রুপ বা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারে বা স্পট পেতে পারে। যেমন উয়েফা নেশনস লিগে যদি যারা চ্যাম্পিয়ন দল অর্থাৎ বি লিগের চ্যাম্পিয়ন দল, তারা কিন্তু সরাসরি ইউরো কাপের কোয়ালিফায়ার যোগ্যতা অর্জন করতে পারে। ঠিক একইভাবে এএফসি নেশনস লিগেও কিন্তু এই জিনিসটা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নেশনস লিগের ফরম্যাটটা কেমন হবে? তো এই মুহূর্তে যে ফরম্যাটটা দেখা যাচ্ছে, যে ফিফা র্যাঙ্কিং অনুসারে এ লিগ অর্থাৎ টপ লিগ, সেখানে থাকবে এশিয়ার প্রথম সারির ফিফা র্যাঙ্কিং অনুযায়ী দল। তো সেখানে আছে কারা? ইরান, অস্ট্রেলিয়া, ওমান, সিরিয়া, জাপান, সৌদি আরব, ইরাক, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, কাতার, ইউএই এবং চায়না। এই 12টা দেশ থাকবে লিগ এ। লিগ বিতে কারা থাকবে? লিগ বিতে থাকবে বাহারিন, ভিয়েতনাম, তুর্কমেনিস্তান, ইন্ডিয়া অর্থাৎ আমাদের দেশ, জর্ডন, লেবানন, থাইল্যান্ড, তাজিকিস্তান, কিরগিজস্তান, প্যালেস্তাইন, নর্থ কোরিয়া এবং ফিলিপিন্স। অন্যদিকে লিগ সিতে থাকবে কুয়েত, মায়ানমার, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, হংকং, ইয়েমেন, সিঙ্গাপুর, নেপাল, আফগানিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপস ও কম্বোডিয়া। আর লিগ ডিতে থাকবে দুর্বল দল, এশিয়ার একদম দুর্বল দলগুলো। তো তার মধ্যে থাকছে ম্যাকাও, ভুটান, তিমুর লেস্তে, গুয়াম, লাওস, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নর্থ মেরিনিয়াস, মঙ্গোলিয়া, ব্রুনেই এবং পাকিস্তান। তো এই হচ্ছে 4টে গ্রুপ, এবং এই 4টে গ্রুপ থেকে ধরুন ডি গ্রুপ থেকে এখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তুলনামূলকভাবে এই গ্রুপটার মধ্যে সবচেয়ে শক্তিশালী দল। যে দলটা টপে শেষ করবে তারা কিন্তু লিগ সিতে, অর্থাৎ যেখানে কুয়েত, মায়ানমার, হংকং, আফগানিস্তান আছে, সেই লিগে পৌঁছে যাবে। গ্রুপ সি থেকে যে দলটা সবার শেষে থাকবে তারা নিচের সারিতে চলে আসবে। একইভাবে বি গ্রুপ থেকে যদি ইন্ডিয়া আমাদের দেশ অর্থাৎ ভারত যদি এখান থেকে টপ করতে পারে, তবে এখান থেকে কিন্তু ভারত এ লিগে অর্থাৎ চলে যাবে, যেখান থেকে এএফসি নেশনস লিগের আর যে শক্তিশালী দলগুলো আছে ইরান, জাপান, চায়না, সাউথ কোরিয়ার মতো দলগুলো, তাদের সঙ্গে কিন্তু কম্পিট করতে পারবে। তো এটা ভারতীয় ফুটবলের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ হতে যাচ্ছে, কারণ ভারতীয় ফুটবলে এখন শক্তিশালী দেশের বিপক্ষে কিন্তু খেলার প্রচণ্ড সুযোগ পাচ্ছে, এবং একই সঙ্গে ফিফা উইন্ডোতে বছরে ওই 10টা ম্যাচের জন্য কিন্তু ওয়েট করতে হচ্ছে না, কন্টিনিউয়াসলি কিন্তু ম্যাচ হতে থাকবে, প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে, এবং ভারতীয় ফুটবলের কিন্তু মান উন্নয়ন সহ গোটা এশিয়া মহাদেশের ফুটবলের কিন্তু মানচিত্রটাই বদলে যেতে পারে এই এএফসি নেশনস লিগের কারণে।
তো এই যে এএফসি ন্যাশনাল লিগটা শুরু করতে চলেছে এএফসি, এই বিষয়ে আপনার কি মন্তব্য ও মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।